আমি শ্যামল কুমার মিত্র, সভাপতি, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। আগামী 1 জুন বৈকাল 5টায় নবান্ন সভাঘরে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, অর্থাৎ ডিএ মামলার মামলাকারী 3 রেসপন্ডেন্ট, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, ইউনিটি ফোরাম এবং কর্মচারী পরিষদ, তার সঙ্গে মামলায় আদালত বান্ধব হিসেবে সওয়াল করার সুযোগ পাওয়া সংগ্রামী যৌথ মঞ্চকে একটি বৈঠকে আহ্বান করেছেন এবং আলোচ্য সূচি নির্দিষ্ট করে দেওয়া আছে ওই মামলার বিষয় এবং মামলায় যে কন্টেম্পট পিটিশন হয়েছে সেই বিষয়ে আলোচনা। স্বাভাবিকভাবে ওই সভায় মাননীয় মুখ্যমন্ত্রী সহ যে মাননীয় মন্ত্রীরা থাকবেন বা পদস্থ আধিকারিকরা থাকবেন, তারা অত্যন্ত ব্যস্ত মানুষ এবং এই সভারও একটা নির্দিষ্ট সময়সীমা তারা বেঁধে দেবেন। ফলে এই আলোচ্য বিষয়ের বাইরের কোনো বিষয় আগামী 1 জুনের বৈঠকে আলোচনা করা যাবে কি না সে বিষয়ে আমরা খুব নিশ্চিত নই। কিন্তু যেদিন এই বৈঠকের কথা প্রকাশ্যে এসেছে সেদিন থেকে সুনামির কায়দায় ফোন আসছে। অসংখ্য কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, পেনশনার তারা ফোন করছেন, এমনকি সরকারি কর্মচারী নন, অন্যান্য রাজ্যকর্মী নন, এমন কিছু ব্যক্তি ও সংগঠনও ফোন করছেন। তাদের বিভিন্ন বক্তব্যগুলো অত্যন্ত জ্বলন্ত সমস্যা। মানুষ অসহায় হয়েই আমাদের কাছে অনুরোধ করছেন তাদের বিষয়গুলো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গোচরে আনার জন্য, সেদিন বলার জন্য। আমি এই বিষয়ে আজকে বিকেলেই একটি ফেসবুক পোস্ট করব, একটা ভিডিও পোস্ট করব। তার আগে যে জ্বলন্ত বিষয়ে গতকাল বিকেল 4টের পর থেকে অসংখ্য প্রাথমিক শিক্ষক শিক্ষিকা তারা ফোন করছেন চরম উদ্বিগ্ন হয়ে, এবং তারা বারবার বলছেন আমাদের এই বিষয়টি দয়া করে মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে আনুন। বিষয়টা আমি ব্যাখ্যা করছি। সুপ্রিম কোর্টে একটি মামলা ছিল অঞ্জুমান ইশাদ ই তালিম বনাম মহারাষ্ট্র সরকার। এই মামলায় রিভিউ পিটিশন করেছিলেন বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকার। পশ্চিম বাংলা থেকে এই মামলায় বিবাদী হয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল ট্রেইনড টিচার্স অ্যাসোসিয়েশন ওল্ড। গত 2025 সালের 1 সেপ্টেম্বর 110 পাতার রায়ে মাননীয় মহামান্য সুপ্রিম কোর্ট জানিয়েছিলেন যে প্রাথমিক শিক্ষকদের 1ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত যারা পাঠদান করেন সেই প্রাথমিক শিক্ষকদের টেট পাশ করাটা বাধ্যতামূলক। টেট না পাশ করলে তাদের চাকরি খোয়াতে হবে। পশ্চিমবাংলার সার্বিক শিক্ষা পরিস্থিতিটা কোথায়? উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত 3,98,150টি পদ শূন্য। উচ্চ মাধ্যমিক পরবর্তী স্তরে অনুমোদিত পদের 60 থেকে 70% পদ শূন্য। ফলে শিক্ষক শিক্ষাকর্মীর অভাবে সরকারি শিক্ষা পরিকাঠামো আক্ষরিক অর্থে ভেঙে পড়েছে। এই কদিন আগে মাধ্যমিক পরীক্ষার ফল বেরোনোর পরে একটা বিষয় সংবাদ মাধ্যমে খবর হয়েছিল, একটি স্কুলে মাধ্যমিক পরীক্ষা যারা দিয়েছিলেন তাদের মধ্যে 78 জন ফেল করেছেন।
কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা গেল ওই বিদ্যালয়ে 4 জন শিক্ষক, তার মধ্যে 2 জন শিক্ষককে ব্যস্ত থাকতে হয় মিড ডে মিলের ব্যবস্থাপনা এবং ক্লারিক্যাল যে কাজ আছে সেগুলো করা, আর ডিআই অফিসে এসআই অফিসে নিয়মিত হাজিরা দেওয়া। ফলে তারা পঠন পাঠনের কাজটা করতে পারেন না। মাত্র 2 জন শিক্ষক এই মাধ্যমিক স্কুলে বিপুল সংখ্যায় ছাত্রছাত্রীদের পড়ান। ফলে স্বাভাবিকভাবে সমস্ত বিষয় বাদ দিন, এই 2 জন শিক্ষকের পক্ষে 5 থেকে 10 পর্যন্ত একটা স্কুলে বিপুল সংখ্যায় ছাত্রছাত্রীদের পাঠদান করানো কার্যত অসম্ভব। অর্থাৎ মাধ্যমিক যারা দিয়েছেন কার্যত কোনো রকম পড়াশোনার সুযোগ না পেয়ে তারা ফেল করেছেন। বেশিরভাগ স্কুলেই এই পরিস্থিতি। এরকম অসংখ্য স্কুল রয়েছে যে স্কুলগুলোতে 1 জন মাত্র শিক্ষক, আবার এমন স্কুলেরও সন্ধান পাওয়া যাচ্ছে যেখানে কোনো শিক্ষক নেই, শিক্ষাকর্মী শিক্ষকের দায়িত্ব পালন করছেন। দীর্ঘ 15 বছর পূর্বতন চিফ পলিটিক্যাল এক্সিকিউটিভের নেতৃত্বাধীন সরকার এই বিপুল সংখ্যায় শূন্য পদের কোনো নিয়োগ করেননি, এবং যেটুকু নিয়োগ হয়েছে সেটুকু নিয়োগ দুর্নীতির কলঙ্কে কলঙ্কিত। ইতিমধ্যেই 25,262 জনের চাকরি বাতিল হয়েছে। প্রাইমারিতে 32,000 চাকরি বাতিল হবে কিনা সেই বিষয়টা মহামান্য সুপ্রিম কোর্টে বিচারাধীন। ফলে যে কর্মরত শিক্ষকরাও আছেন যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পাননি, অথচ এই 32,000-এর মধ্যে আছেন, এই 25,262-র মধ্যে ছিলেন, তারাও কিন্তু মন প্রাণ দিয়ে পঠন পাঠনের কাজটা করতে পারেননি। কারণ সর্বদা একটা দুশ্চিন্তা তাদের গ্রাস করেছে যে আমার চাকরিটা থাকবে তো। গত 15 বছরে পশ্চিম বাংলায় 15,000-এর বেশি স্কুল বন্ধ হয়ে গেছে। 5,500-এর বেশি স্কুল রয়েছে যেখানে পড়ুয়ার সংখ্যা 30-এর কম। সেই স্কুলগুলোকেও তুলে দেওয়ার চিন্তাভাবনা চলছে। সার্বিকভাবে সরকারি শিক্ষা পরিকাঠামো পশ্চিম বাংলায় ভেঙে পড়েছে। নতুন সরকার এসেছেন, তারা যদি যুদ্ধকালীন তৎপরতায় এই বিপুল সংখ্যায় শিক্ষক শিক্ষাকর্মীর শূন্য পদ পূরণ করে এবং যে পরিকাঠামোহীনতায় ভুগছে সমস্ত স্কুলগুলো, কলেজগুলো, বিশ্ববিদ্যালয়, সেগুলোকে পরিকাঠামোর উন্নয়ন, পঠন পাঠন উপযোগী উন্নয়ন না করতে পারেন, তাহলে অদূর ভবিষ্যতে পশ্চিম বাংলায় সরকারি শিক্ষা পরিকাঠামো বলে আর কিছু থাকবে না। ফলত যেটা হচ্ছে, আপনারা সংবাদ মাধ্যমে প্রায় দেখেন যে যারা প্রাথমিকে ভর্তি হচ্ছে তাদের একটা বড় অংশ প্রাথমিকের বৃত্তি পরীক্ষা বা প্রাথমিকের পরীক্ষা দেওয়ার আগেই, 5ম শ্রেণীতে ওঠার আগেই পড়াশোনা ছেড়ে দিচ্ছেন। আবার যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে বহু পড়ুয়া পড়াশোনা ছেড়ে দিচ্ছেন। পরিস্থিতি এতটা করুণ যে কলেজগুলোতে স্নাতক স্তরে যা পদ তার 37 থেকে 40% পদ পূরণ করা সম্ভব হচ্ছে, বাকি যে পদ সেগুলো পূরণ করা যাচ্ছে না। অর্থাৎ ছাত্রছাত্রীরা কার্যত সরকারি শিক্ষা পাঠ্যক্রম থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন বা ঘুরিয়ে নিতে বাধ্য হয়েছেন, এবং অভিভাবক অভিভাবিকারা ঘটি বাটি বেচে ঋণ করে তাদের সন্তান সন্ততিদের বেসরকারি শিক্ষা ব্যবসায়ীদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে বাধ্য হচ্ছেন। কারণ সন্তানের শিক্ষাটা তো তাদের কাছে অত্যন্ত জরুরি। আমাদের মনে হয়েছে যে পূর্বতন চিফ পলিটিক্যাল এক্সিকিউটিভের নেতৃত্বাধীন সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে
সরকারি শিক্ষা পরিকাঠামোটাকে তুলে দিয়ে অভিভাবকদের বাধ্যতামূলক একটা অবস্থায় নিয়ে এসেছেন একদম পরিকল্পিতভাবে, যাতে তারা সরকারি শিক্ষা পরিকাঠামোর স্কুলগুলোতে না গিয়ে বেসরকারি প্রাইভেট স্কুলগুলোতে নিজেদের সন্তান সন্ততিদের ভর্তি করতে পারেন। এবং সরকার বলতে দ্বিধা নেই, গত 15 বছরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সে বিশ্ববিদ্যালয় বলুন, সে কলেজ বলুন, সে বিভিন্ন প্রযুক্তিগত বিদ্যালয় বা উচ্চশিক্ষার কেন্দ্র বলুন, সে মেডিকেল কলেজ বলুন, সে ইঞ্জিনিয়ারিং কলেজ বলুন, এমনকি প্রাথমিক স্তরের শিক্ষা, তাদেরকে কিন্তু একেবারে মানে স্পন্সর করেছেন বলা যায়। তাদেরকে উৎসাহ দিয়েছেন, তাদেরকে সুযোগ সুবিধা দিয়েছেন, এবং তারা যে শিক্ষা নামক একটা মানে মৌলিক অধিকার মানুষের, ছাত্রছাত্রীদের, সেই অধিকারটাকে মহার্ঘ পণ্যে পরিণত করেছেন এবং শিক্ষা ব্যবসায়ীদের একটা মুনাফা লোটার একটা মৃগয়া ক্ষেত্র করে দিয়েছেন এই শিক্ষা ক্ষেত্রটাকে, শিক্ষা বা পঠন পাঠন ক্ষেত্রটাকে। এরই মধ্যে গতকাল মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত এবং মাননীয় বিচারপতি মনমোহন তাদের 17 পাতার রায়ে যে কথাগুলো বলেছেন, তাতে প্রথম থেকে অষ্টম শ্রেণী অবধি প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। কি বলা হয়েছে আমি আগে সেই বিষয়টা বলি। 1 নম্বর, 2028 সালের 31শে আগস্টের মধ্যে 5 বছরের বেশি চাকরি আছে এমন সমস্ত প্রাথমিক উচ্চ প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের টেট পাস করতেই হবে, অন্যথায় তাদের চাকরি হারাতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, 5 বছরের বেশি চাকরি আছে এমন প্রাথমিক উচ্চ প্রাথমিক শিক্ষকদের টেট পাস করতেই হবে, না হলে চাকরি থাকবে না। আর 5 বছর বা তার কম চাকরি আছে এমন প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের পদোন্নতি হবে না যদি তারা টেট পাস না করেন। যাদের 5 বছর বা তার কম চাকরি আছে, তারা শেষ কর্মজীবনের শেষ প্রান্তে এসে একটা পদোন্নতি পেলে তাদের পেনশনের ক্ষেত্রে কিছুটা সুরাহা হয়, সেই সুযোগটাও বন্ধ করে দিয়েছেন। এখন এইটা কি হঠাৎ করে এই রকম একটা বিপর্যয় প্রাথমিক শিক্ষকদের উপর নেমে এলো? না, দীর্ঘদিন ধরে মামলা চলছে। 2025 সালের 1 সেপ্টেম্বর 110 পাতার রায়ে নির্দেশ দেওয়া হয়েছিল, রায় দেওয়া হয়েছিল, মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছিলেন যে 2025 সালের 1 সেপ্টেম্বরের 2027 সালের 31শে আগস্টের মধ্যে এই যে নির্দেশ বর্তমান বেঞ্চ দিয়েছেন সেই নির্দেশই তারা দিয়েছিলেন। মূল মামলাটা ছিল অঞ্জুমান ইশাদ তামিল বনাম মহারাষ্ট্র সরকার। এই মামলায় রিভিউ পিটিশন দাখিল করেছিলেন উত্তরপ্রদেশ সরকার। বিবাদী হয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল ট্রেন টিচার্স অ্যাসোসিয়েশন ওল্ড। এই ওয়েস্ট বেঙ্গল ট্রেন টিচার্স অ্যাসোসিয়েশন ওল্ড, এনাদের বক্তব্য ছিল যে 2010 সালে শিক্ষার অধিকার আইন আনা হয়, জাতীয় শিক্ষার অধিকার আইন, যে আইনে টেট পাসকে প্রাথমিক শিক্ষক শিক্ষিকা হিসেবে নিয়োগের বাধ্যতামূলক শর্ত হিসেবে বলা হয়। 2010 সালের আগে যারা চাকরিতে নিয়োগ পেয়েছেন, তারা তৎকালীন সময়ের যে আইন, সেই আইন অনুসারে পিটিটিআই পাশ করেছেন, 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন করেছেন, উচ্চ মাধ্যমিকে ন্যূনতম 50% নম্বর পেয়েছেন। তারপর 2010 সালের আগে যে নিয়োগ প্রক্রিয়া ছিল, আইনি নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষকের চাকরি পেয়েছেন, শিক্ষক শিক্ষিকার চাকরি পেয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, 2010 সালের আগে
যারা শিক্ষক শিক্ষিকা হিসেবে নিযুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে টেট পাসকে বাধ্যতামূলক করছেন মহামান্য সুপ্রিম কোর্ট কোন যুক্তিতে? এ তো কাজের বিচার হয়ে যাচ্ছে। আমরা অল্প কদিন আগে এই খবর দেখেছিলাম যে ত্রিপুরায় বিজেপি সরকার 2018 সাল থেকে নতুন পেনশন স্কিম চালু করেছেন, পুরনো পেনশন স্কিম বাতিল করে। আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। সারা ভারতবর্ষে 6টি বাদে সমস্ত রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কাছে প্রধান সমস্যা হচ্ছে যে 2004 সালে অটল বিহারী বাজপেয়ী এবং মমতা ব্যানার্জির যৌথ সরকার, জোট সরকার, তারা নতুন পেনশন স্কিম এনেছিলেন পুরানো পেনশন স্কিম বাতিল করে। নতুন পেনশন স্কিম আর পুরানো পেনশন স্কিমের মধ্যে পার্থক্যটা কি? পুরাতন পেনশন স্কিমে অবসরের পরে রাজ্যকর্মী এবং কেন্দ্রীয় কর্মীদের সামাজিক সুরক্ষার দায়িত্বটা সরকার নিতেন এবং এমনি এমনি বিনা পয়সায় নিতেন না। বেতন কাঠামো তৈরি করার সময় তাদের পেনশন বাবদ যে সামাজিক সুরক্ষা দিতে হবে এই হিসেবটা মাথায় রেখেই কিন্তু বেতন কাঠামো তৈরি করা হতো এবং তাতে একজন অবসরপ্রাপ্ত রাজ্যকর্মী বা কেন্দ্রীয় কর্মী একটা নির্দিষ্ট পরিমাণ অর্থাঙ্কে পেনশন পেতেন। ডিএ বাড়লে মূল্যসূচক অনুসারে তাদের ডিয়ারনেস রিলিফ বাড়ত। ফলে তারা খুব প্রাচুর্যের মধ্যে থাকতে না পারলেও একটা আর্থিক নিশ্চয়তা ছিল যে এই পরিমাণ অর্থাঙ্কের একটা পেনশন তারা প্রতি মাসে পাবেন। নতুন পেনশন স্কিমে পেনশন ফান্ডের টাকাটা শেয়ার বাজারে খাটানোর সিদ্ধান্ত হয়েছে এবং তা কার্যকর হয়েছে এবং যারা, যে কমিটি, যে ট্রাস্ট এই শেয়ার বাজারে কর্মচারীদের টাকাটা খাটাবেন, সেই ট্রাস্ট তাদের যে সদস্য তাতে কিন্তু রাজ্য কর্মী বা কেন্দ্রীয় কর্মীদের কোনো প্রতিনিধি নেই। অর্থাৎ এই ট্রাস্টে তারা কর্মচারীদের প্রতিনিধিরা বলার সুযোগ পাচ্ছেন না যে কোন শেয়ার কিনে কর্মচারীদের পক্ষে লাভবান হবে পেনশনের পক্ষে, সেই মতামতটা জানানোর। এবং স্বাভাবিকভাবে শেয়ার বাজারে চূড়ান্ত অনিশ্চিত একটা পরিস্থিতি, সেই অনিশ্চিত পরিস্থিতিতে কত পেনশন পাবে পেনশনাররা এর কোনো নিশ্চয়তা নেই। তা ত্রিপুরায় বিজেপি সরকার 2018 সাল থেকে কার্যকর এই নতুন পেনশন স্কিম করে দিয়েছেন। এখানেও আমরা প্রশ্ন তুলেছিলাম যে 2026 সালে এসে যে সিদ্ধান্ত সরকার নিচ্ছেন সেই সিদ্ধান্ত স্বাভাবিকভাবে 2026-এর পরে যারা চাকরিতে নিয়োগ পাবেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, কিন্তু 2026-এর প্রায় 7 বছর আগে 2018 থেকে তা কার্যকর হবে কেন? এবং এটা যদি আইনগ্রাহ্যতা পায় তাহলে তো এর পরে যে কোনো সিদ্ধান্ত কর্মচারীদের ক্ষেত্রে বিভিন্ন সরকার নেবেন বহু পুরনো বছর থেকে। কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি এবং বলতে দ্বিধা নেই, অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন বিজেপি সরকার চলে যাওয়ার পরে 10 বছর বাম সমর্থিত কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার এসেছেন, তারাও পুরাতন পেনশন পলিসি ফিরিয়ে আনেননি। আবার তারপরে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার এসেছে, তারাও এই পেনশন স্কিম ফিরিয়ে আনেনি। নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার গত 2023 সালের 21শে মার্চ যখন কেন্দ্রীয় কর্মচারীরা সমস্ত সংগঠন মিলে পুরাতন পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন করছিলেন যৌথ মঞ্চ তৈরি করে, সেই সময় 21শে মার্চ 2023 কেন্দ্রীয় সরকার একটা ভয়ঙ্কর প্রশাসনিক আদেশনামা নামিয়ে আনেন। কেন্দ্রীয় সরকারের কর্মীবর্গ বিভাগ এই প্রশাসনিক আদেশনামা বার করেন, যাতে বলা হয় পুরাতন পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবিতে কোনো আন্দোলন, কোনো মিছিল মিটিং, কোনো পোস্টারিং, কোনো প্রচার, কোনো গোস্লো, ধর্মঘট ইত্যাদি করা যাবে না। করলে
সেগুলোকে চাকরিবিধি অনুসারে ভয়ঙ্কর চাকরি শর্তের লঙ্ঘন হিসেবে ধরা হবে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে চাকরিও যেতে পারে। এইরকম একটা ভয়ঙ্কর আইন নরেন্দ্র মোদী সরকার 21শে মার্চ 2023 এনেছেন, বিধি আদেশনামা, এবং সেটা আজও কার্যকর আছে। এবারে আমি মূল বিষয়ে ফিরে আসি। ওয়েস্ট বেঙ্গল ট্রেন টিচার্স অ্যাসোসিয়েশন ওল্ড যে বক্তব্য উপস্থাপিত করেছেন সেই বক্তব্য কিন্তু অত্যন্ত যুক্তিযুক্ত, যে 2010 সালে সরকার নিয়ম করলেন টেটটা বাধ্যতামূলক। 2010 সালের আগে যারা নিয়োগ পেয়েছেন তাদের ক্ষেত্রে টেট বাধ্যতামূলক ছিল না। তারা সেই সময়ের নিয়োগ প্রক্রিয়া, সরকারি নিয়োগ প্রক্রিয়ায় যোগ্যতা প্রমাণ করে প্রাথমিক শিক্ষক বা শিক্ষিকা হিসেবে চাকরি পেয়েছেন। তাহলে তাদের ক্ষেত্রে টেট পাস কেন বাধ্যতামূলক হবে? দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এতদিন পর্যন্ত সরকার এই বিষয়ে শিথিলতা দেখিয়েছেন কেন, কি কারণে? এবং এই রায়ের ফলে বলতে দ্বিধা নেই, প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের কাজ করেন এরকম প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা একটা চূড়ান্ত অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ে গেলেন। একটা জিনিস মাথায় রাখতে হবে, যে মাননীয় বিচারপতিরা রায় দিচ্ছেন সেই মাননীয় বিচারপতিদের যদি বলা হয় আপনারা আজকে মাধ্যমিক পরীক্ষায় বসুন বা আপনারা আজকে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসুন, বসে আপনাদের সাফল্য দেখান, তারা কতটা পারবেন আমার এ বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। কারণ হচ্ছে একটা নির্দিষ্ট পেশায় যুক্ত হয়ে যাওয়ার পরে সেই পেশার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে যে কোনো পেশাদার মানুষ তারা নিজেদেরকে উন্নীত করেন, সেই পেশার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে তারা জ্ঞান অর্জন করেন, সেগুলো নিয়ে বিভিন্ন বিষয়ে পড়েন, নিজেদেরকে সমৃদ্ধ করেন। কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় একেবারে চাকুরি জীবনের শুরুতে তারা মানসিকভাবে যে অবস্থায় ছিলেন, শারীরিকভাবে যে অবস্থায় ছিলেন, চাকুরির মধ্যকালে বা শেষ দিকে সেই অবস্থায় থাকেন না। এবং দীর্ঘ সময় তারা পঠন পাঠনের, প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা তারা পঠন পাঠনের কাজটাই করে এসছেন আর ওই মিড ডে মিল খাইয়েছেন। তাদের পক্ষে কিন্তু নতুন করে টেট দিয়ে তাতে পাশ করার মধ্যে যথেষ্ট অনিশ্চয়তা আছে। এবারে দুঃখের বিষয় হচ্ছে গতকাল বিকেল থেকে আজ পর্যন্ত আপনি দেখছেন এই ভিডিও করছি, একটার পর একটা ফোন কাটছি, অসংখ্য প্রাথমিক শিক্ষক শিক্ষিকা ফোন করছেন, দাদা 1 জুনের বৈঠকে অন্তত মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই আমাদের এই অসহায় অবস্থাটা তুলে ধরুন। মুশকিল হচ্ছে কোনো রাজনৈতিক দল কিন্তু এই অনিশ্চিত অবস্থায় চলে যাওয়া প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের পাশে নেই। যদিও কর্মচারী বা শিক্ষক শিক্ষাকর্মী সংগঠনের ছদ্মবেশে বিভিন্ন রাজনৈতিক দলের যে গণসংগঠন কর্মচারী বা শিক্ষক শিক্ষাকর্মীদের মধ্যে কাজ করেন, তারা একেবারে মানে কি বলবো বলগাহীনভাবে বলে চলেছেন তারা এই প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আছে। কেউ নেই। যদি থাকতেন তাহলে এই যে ওয়েস্ট বেঙ্গল ট্রেন টিচার্স অ্যাসোসিয়েশন ওল্ড যেভাবে এই মামলায় যুক্ত হয়েছিলেন, পশ্চিম বাংলার প্রতিটি প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের সংগঠন তারা এই মামলায় যুক্ত হতেন। এবার রাজনৈতিক দলগুলোর বিষয়ে আসে। মাননীয় ধর্মেন্দ্র প্রধান, তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তিনি পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই যে টেট পরীক্ষা বাধ্যতামূলক হওয়ার ফলে শিক্ষক শিক্ষিকারা প্রাথমিক তারা যে অনিশ্চয়তার মধ্যে পড়ছেন সেটা তিনি জানেন এবং তিনি চেষ্টা করবেন
তাদেরকে এই অনিশ্চিত অবস্থা থেকে উদ্ধার করার সরকার তাদের পাশে আছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার, এবং সরকার তাদের অবস্থাটা জানে, ব্যবস্থা নেবে। এবং এই রায়ের ফলে সারা দেশে 30 লক্ষেরও বেশি প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলেন। মজার ব্যাপার হচ্ছে, এই মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি যখন 2025 সালের 1 সেপ্টেম্বর 110 পাতার রায় হলো, তারপরে আজকে গতকালকের যে রায়, সেই রায় হওয়ার আগে পর্যন্ত যে বিরাট সময় পেলেন, সেই সময়ে কিন্তু এই টেটের বিষয়ে, টেট বাধ্যতামূলক হওয়ার বিষয়ে অর্ডিন্যান্স আনতে পারতেন। অর্ডিন্যান্স আনার জন্য কোনো দীর্ঘ সময়ের প্রয়োজন হয় না, এবং পরবর্তীকালে এই অর্ডিন্যান্সকে আইনে রূপান্তরিত করতেই পারতেন। এবং মহামান্য সুপ্রিম কোর্টে এই মামলায় যুক্ত হয়ে এই যে অসহায় অনিশ্চিত অবস্থায় পড়ে যাওয়া প্রাথমিক শিক্ষক শিক্ষিকা, তাদের হয়ে কেন্দ্রীয় সরকার কিন্তু তাদের বক্তব্য রাখতেই পারতেন। তাহলে হয়তো মামলার রায়টা অন্যরকম হতো। মাননীয় ধর্মেন্দ্র প্রধান কিন্তু কিছু করেননি। আবার দেখুন, উত্তরপ্রদেশ সরকার এই মামলায় রিভিউ পিটিশন দাখিল করেছেন। অন্য কোনো রাজ্য সরকার, সে আপনি কংগ্রেস শাসিত বলুন, সে আপনি বাম শাসিত বলুন, সে আপনি অন্য কোনো রাজনৈতিক দল শাসিত বলুন, তারা কিন্তু এই মামলায় কোনো রিভিউ পিটিশনও করেননি এবং মামলায় যুক্তও হননি। অর্থাৎ তারা দূর থেকে মজা দেখেছে। এখন যে মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের আশ্বস্ত করেছিলেন, তিনি কিছুই করেননি, অথচ তার করার অনেক কিছু বিষয় ছিল। আমি তো আগেই বলেছি, তিনি অর্ডিন্যান্স আনতে পারতেন, অর্ডিন্যান্সকে আইনে পরিণত করতে পারতেন, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের কিছু বলার থাকতো না, এবং এখনও তারা সুপ্রিম কোর্টে মামলায় যুক্ত হতে পারতেন, শিক্ষক শিক্ষাকর্মীদের পক্ষে তাদের বক্তব্য রাখতে পারতেন। তারা কিছু করেননি। এখনও কিন্তু কেন্দ্রীয় সরকার একটা বিরাট ভূমিকা নিতে পারে। তারা কিন্তু সংসদে আইন এনে সুপ্রিম কোর্টের এই রায়টাকে অকার্যকর করে দিতেই পারেন। শাহবানু মামলায় তৎকালীন কেন্দ্রীয় সরকার মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের বিপরীত অবস্থান নিয়ে আইন এনে কিন্তু শাহবানু মামলার রায় অকার্যকর করে দিয়েছেন। এরকম আরও একাধিক উদাহরণ আছে, যেখানে কেন্দ্রীয় সরকার সংসদে আইন এনে, বিল এনে, সেই বিল আইনে রূপান্তরিত করে সুপ্রিম কোর্টের রায়কে অকার্যকর করে দিয়েছেন। আজও এখনও কিন্তু সেই সুযোগ কেন্দ্রের বিজেপি সরকার এবং ধর্মেন্দ্র প্রধান মাননীয় শিক্ষামন্ত্রী তার আছেন, কিন্তু তারা কতটা করবেন আমি জানি না। এ কথা বলতে দ্বিধা নেই। আমি আজকে অন্য বিষয় বললাম না, আজকের বিকেলের ভিডিও পোস্টে আমি বাকি সমস্ত বিষয়গুলো আমি বলবো। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের পেশাটাই বিপন্ন। তাদের চাকরিটা আগামী দিনে থাকবে কি থাকবে না, এই প্রশ্নটা উঠে গেছে। এর থেকে গুরুত্বপূর্ণ কিছু হতে পারে না। আমি জানি না যে আগামী দিনে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের কি হবে, কিন্তু আমি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন রাখবো, দয়া করে আপনারা এখনই অর্ডিন্যান্স জারি করুন এবং নতুন বিল আনুন সংসদে, সেই বিল এনে এই সুপ্রিম কোর্টের রায়টাকে অকার্যকর করে দিন। যে মাননীয় বিচারপতিরা রায় দিয়েছেন তারা একটু দয়া বা অনুকম্পা দেখিয়েছেন সংবিধানের 142 নম্বর ধারাকে অনুসরণ করে। আগের 125 পাতার রায়ে 2025 সালের 1 সেপ্টেম্বর সেখানে বলা হয়েছিল যে এই 2025 সালের 1 সেপ্টেম্বর সেখানে বলা হয়েছিল যে টেট পাস করতে হবে 2027 সালের 31 আগস্টের মধ্যে,
না হলে চাকরি চলে যাবে। তো এই মাননীয় বিচারপতিরা যে 17 পাতার রায় দিয়েছেন সেখানে একটু দয়াপরবশ হয়ে বলেছেন না, ওই সময়সীমাটা ন্যাচারাল জাস্টিসের স্বার্থে 2028 সালের 31শে আগস্ট পর্যন্ত বাড়িয়ে দেওয়া হলো সংবিধানের 142 নম্বর ধারা অনুসারে। ন্যাচারাল জাস্টিস কি হলো? মাননীয় বিচারপতিরা রায় দিয়েছেন, মহামান্য সুপ্রিম কোর্টের রায়। মহামান্য সুপ্রিম কোর্ট কি একবার এইসব প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের জায়গায় নিজেদের কল্পনা করে এই রায়টা দিয়েছেন? প্রথম কথা, এটা একেবারে কাজের বিচার হয়েছে। কোনো যুক্তিতে 2010 সালে জাতীয় শিক্ষার অধিকার আইন লাগু হওয়ার আগে পর্যন্ত যারা নির্দিষ্ট তৎকালীন সময়ের আইনিভাবে বৈধ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ পেয়েছেন সেই সব প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে এই টেট পাস বাধ্যতামূলক, এই আইন লাগু করা যায় না। এটা মানে যে কোনো যুক্তিতে মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিতেই পারেন, কিন্তু সেটা ভুল, সেটা ভুল, সেটা ভুল। দ্বিতীয়, যারা 2010 সালের পরে 2026 পর্যন্ত নিযুক্ত হয়েছে, এতদিন পর্যন্ত কেন কেন্দ্র বা রাজ্য সরকারগুলো একেবারে স্পষ্ট যদি এটাকে বাধ্যতামূলকই করতে হয়, নিয়োগের ক্ষেত্রে এই বাধ্যতামূলক শর্ত মেনে নিয়োগ করেননি? তাহলে সেই সরকারগুলোর কি শাস্তির বিধান মহামান্য সুপ্রিম কোর্ট করলেন? এই মুহূর্তে দাঁড়িয়ে আমি প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের নিশ্চিত কোনো আশ্বাস দিতে পারবো না, কারণ 1 জুনের বৈঠক একেবারে এজেন্ডা ভিত্তিক। সেই এজেন্ডা ভিত্তিক বৈঠক, সেখানে বর্তমান যে ডিএ অর্থাৎ 42% ডিএতে আমরা পিছিয়ে, এই বিষয়টা উল্লেখ করা যাবে কি আমি জানি না। যদি করা যায়, যদি করা সম্ভব হয়, আমরা নিশ্চয়ই আমাদের সংগঠনের পক্ষ থেকে এই অসহায় অবস্থা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরব। কতটা পারবো কথা দিতে পারছি না, কারণ আলোচনাটা এজেন্ডা ভিত্তিক এবং সময়সীমা একেবারে নির্দিষ্ট করে দেয়া। দ্বিতীয় একটা বিষয় বলবো, সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী সংগঠন এবং অন্যান্য সমস্ত রাজ্যকর্মী সংগঠন একযোগে আন্দোলন শুরু করুন। আন্দোলন ছাড়া বাঁচার দ্বিতীয় কোনো রাস্তা নেই। আজকে প্রাথমিক শিক্ষক শিক্ষাকর্মীদের উপর এই অনিশ্চয়তাটা নেমে এসছে ভেবে, অষ্টম শ্রেণীর পরে যারা পাঠদান করেন সেই সব শিক্ষক শিক্ষাকর্মীরা যদি ভেবে নেন যে ওদের তো হয়েছে, আমাদের তো নয়, আমরা কেন বাবু রাজরোষে পড়তে যাব, আন্দোলন করব, ভুল ভাবছেন। আগামী দিনে যে আপনাদের ক্ষেত্রে এই রকম কোনো একটা টেটের ব্যবস্থা করে আপনাদেরকেও অনিশ্চিত অবস্থার মধ্যে ফেলে দেওয়া হবে না, তার কোনো যুক্তি নেই। এবং এই অসহায় মানুষগুলো, এই অসহায় প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা, তারা নিজেদের জোরে যতটা আন্দোলন করতে পারবে, আমরা সবাই যদি তাদের পাশে গিয়ে দাঁড়াই, তারা নিশ্চিতভাবে অনেক বড় আন্দোলন করতে পারবেন, যে আন্দোলনে সরকারের দৃষ্টি আকর্ষণ করা যাবে এবং সুপ্রিম কোর্টের এই রায়কে অকার্যকর করার জন্য কেন্দ্রীয় সরকার নতুন অর্ডিন্যান্স আনবেন এবং সেই অর্ডিন্যান্সকে আইনে রূপান্তরিত করবেন। প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের বলবো, আমি পেশায় প্রাথমিক শিক্ষক নই, কিন্তু আপনাদের এই যন্ত্রণা, আপনাদের এই অনিশ্চয়তা আমি অন্তরে অন্তরে অনুভব করি। আমি আবারও বলছি, যদি এজেন্ডা ভিত্তিক 1 জুনের ওই বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে এই বিষয়টা আনা সম্ভব হয়, আমরা নিশ্চয়ই আনব। কিন্তু আমরা বলবো যে সমস্ত রকম মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে এই দাবিতে আন্দোলন গড়ে তুলুন। এটা কিন্তু একটা ভয়ঙ্কর অবস্থা। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে আমাদের সংঘবদ্ধ হতেই হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।